ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচন করার লক্ষ্যে জোরে সোরে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। 3 দিন পর আগামী 7 ডিসেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। কিন্তু এরই মধ্যে আজ আসন্ন নির্বাচন আয়োজনের সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছে বাংলাদেশ কংগ্রেস নামের একটি রাজনৈতিক দল। রিট আবেদনে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে রুল জারির পাশাপাশি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। এদিকে আবার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা চাইছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল এনসিপি। দলটি বলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে সংকট তৈরি হয়েছে তা উত্তরণ এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময়ে তফসিল ঘোষণা করতে। বারবার সরকারের পক্ষ থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে করার প্রত্যয় ব্যক্ত করা হলেও জনমনে চাওয়ার আছে শেষ পর্যন্ত নির্বাচন পিছিয়ে যেতে পারে। নির্বাচন কমিশনের সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট ও তফসিল ঘোষণা নিয়ে এনসিপির অবস্থান কি সেই সংখ্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে? কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে কার লাভ কার ক্ষতি, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, একটি দলকে ভিভিআইপি বানিয়ে অন্যদের সাথে বিমাতা সুলভ আচরণ করছে অন্তর্বর্তী সরকার। জামাত এবং এই 8টি দল তারা আজকে আসলে যেই বৈঠক সমাবেশ হয়েছে সেই সমাবেশে তারা এই বক্তব্য রেখেছেন। ভিভিআইপি কাদেরকে বানানো হচ্ছে সেটি খুব সহজ ইঙ্গিত এই মুহূর্তে হয়তো বিএনপিকে উদ্দেশ্য করেই তারা এই কথা বলছেন। কি মনে করছেন বিএনপির আসলে শীর্ষস্থানীয় যিনি নেতা আছে তাকে ভিভিআইপি বলার কারণে অন্যান্য দলগুলো বেশ মনক্ষুণ্ণ হচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। আমার কাছে তো ভিভিআইপি তো দলকে বলা হয় নাই, ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে। উনি যেহেতু আগে বেশ কয়েকবার উনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেতা ছিলেন, আর উনি যেহেতু একটা কঠিন অসুস্থতার মধ্যে আছেন। আমি যতটুকু শুনেছি ক্যাবিনেট মিটিংয়ে এই কথাটা এসেছে যে বেগম খালেদা জিয়ার জীবন একটা কঠিন বিপদের সম্মুখীন, ওনার জীবদ্দশায় ওনাকে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান দেওয়া যায় কিনা, এই কনসিডারেশন থেকে ওনাকে একটা ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। এবং এটার সাথে যেটা একটু বেশি আলোচনা সেটা হচ্ছে যে উনি একটা স্পেশাল প্রোটেকশন পাবেন। এখন ওনার ওখানে যে পরিমাণ ভিড় হচ্ছে ওনাকে দেখতে যাওয়া ইত্যাদি ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে একটা প্রোটেকশন ওনার দরকার। এটা তো এমনি সরকার চাইলে দিতে পারে, একটা স্পেশাল কনসিডারেশনে তো একটা প্রোটেকশন বা একটা নিরাপত্তা ব্যবস্থা দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটা সম্পূর্ণভাবে এটা একটা মানে সম্মান জানানোর বিষয়। কিন্তু সরকারের আসলে দলীয় ভিভিআইপি বানানো হয়েছে সেরকম রূপ দেওয়া, কিন্তু সরকারের এখানে এটা ভুল হয়েছে, যেটা আমি যতটুকু আমার অবজারভেশনে ধরা পড়েছে, আমার ভুল হতে পারে। সেটা হচ্ছে এটা ক্যাবিনেটে আসার পরে সম্ভবত কথা হয়েছিল যে এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আগে ওনার কাছ থেকে ওনার সাথে কনসাল্ট করতে হবে, কারণ ওনারা সেটা চান কিনা। আপনাকে আমি একটা মর্যাদা দিচ্ছি, সম্মান দিচ্ছি, আপনার পক্ষ থেকে তো সেটা গ্রহণ করতে হবে বা এটার ব্যাপারটা আপনাকে অবহিত করতে হবে। এটা ওনাকে অবহিত করার আগে এটা প্রেসে চলে এসেছে, বাইরে চলে এসেছে। তো বাইরে চলে আসাতে এটা নিয়ে একটু বিভ্রান্তি তৈরি হয়েছে যে হঠাৎ করে কেন এটা দেওয়া হলো। অনেকে এটার পাশাপাশি এরকমও বলেছেন যে এটা তারেক রহমানের জন্য দেওয়া হচ্ছে। এটা কিন্তু তারেক রহমানের জন্য দেওয়া হচ্ছে না, আমি যতটুকু এটা পড়েছি এটা বেগম খালেদা জিয়ার জন্য দেওয়া হচ্ছে। এবং উনি যদি কোথাও মুভ করেন বা যেখানে অবস্থান করেন সেখানে এক ধরনের এসএসএফ নিরাপত্তা উনি পাবেন। কিন্তু আবার তারেক রহমান নিজেও দেশে যদি যখন আসবেন সেই সময়টাতে এই নিরাপত্তা পাবেন কিনা সেটা নিয়েও তো প্রশ্ন আছে। এবং অনেকে বলছেন যে বিএনপি তরফ থেকে তো এই নিরাপত্তা চাওয়াও হয়েছে। না, তারেক রহমানের নিরাপত্তা আমরা যে কেউ চাইতে পারি। আমি যদি মনে করি আমার জীবন ঝুঁকিপূর্ণ, আমি কিন্তু জিডি করে বা থানার কাছে একটা চিঠি দিতে পারি। বিএনপি আগে থেকেই এটা চিঠি দিয়েছে, তারেক রহমান দেশে আসলে উনি এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা, উনি যেহেতু একটা রাজনৈতিক দলের প্রধান, ওনার ব্যাপারে নিশ্চয়ই একটু পরিস্থিতি আছে। উনি আসার পরে তো একটা ব্যাপক জনসমাগমেরও একটা সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়ে সেটা তো একটা সাধারণ মানে নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেটা থাকবে। আপনি যেটা বলেছেন আমি ডিটেলস খবরটা পড়ি নাই, জামাত বা মানে 8 দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে একটা দলকে ভিভিআইপি করা হয়েছে, ওইটা যদি বলা হয় তাহলে হ্যাঁ এটা একটা সমালোচনার ব্যাপার আছে, যেটা আমরা দেখেছি। এই বিএনপি শীর্ষ নেতাকে আসলে ভিভিআইপি ঘোষণা করার মধ্যে দিয়ে নির্বাচন পক্ষপাতমূলক হওয়ার সংখ্যা কি আসলে আছে কিনা?
না, একটা জিনিস হচ্ছে যে বিএনপির আপনার যখন হয়, আমরা যখন ঐকমত্য কমিশনে বসেছি এবং এরপরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিএনপিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি কোনো বিষয়ে আপত্তি করলে সেটা দেখা গেছে আলোচনা থেমে গেছে বা আলোচনা আবার রেফার ব্যাক করেছে। এটা শুধু বিএনপিকে না, এটা একই সাথে আমরা দেখেছি জামাতকে, এনসিপিকেও সে একই রকম গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা নিয়ে সমালোচনা আছে। আপনার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যাওয়ার সময় উনি 3টা দলকে নিয়ে গেলেন, সেখানে উনি কিন্তু বলেন নাই, ব্যাখ্যা দেন নাই যে 3টা দলকে কেন, কি কনসিডারেশনে 3টা দলকে নিয়েছেন, সেই ব্যাপারটাও কিন্তু সমালোচনা হয়েছিল তখন। তো সুতরাং বিএনপিকে এক ধরনের গুরুত্ব দেয়া, ভিভিআইপি মর্যাদা দেয়া, আলাদা করে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, লন্ডনে গিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক, এই জিনিসগুলো তো ধরেন আলাদা একটা বিএনপিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা তো অনেকটা ওপেন সিক্রেট আমরা দেখতেই পাচ্ছি। ইলেকশনের সময় যদি বেগম জিয়া মুভ করেন, তখন যদি উনি প্রার্থী হিসেবে স্পেশাল সিকিউরিটি পান, তখন কিন্তু অনেক দল আপত্তি করতে পারে যে উনি একটা স্পেশাল প্রিভিলেজ পাচ্ছেন, সেটা নিয়ে হয়তো আলোচনা উঠতে পারে। তবে আমি হয়তো জানি না এখন এটা কতক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করবে বা ইলেকশনের সময় এটা থাকবে কিনা, এটা পাবেন কিনা। আমরা যতটুকু জানি ইলেকশনের সময় এই সুবিধাটা পাওয়ার কথা না। কিন্তু এই যে ভিভিআইপি বানিয়ে অন্যদের সাথে বিমাতাসুলভ আচরণ করছে অন্তর্বর্তী সরকার, সেই বিমাতাসুলভ আচরণগুলো আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোও কি দেখতে পাচ্ছে কিনা, সেটিও তো একটি প্রশ্ন। রহিন হোসেন প্রিন্স, আপনাদের রাজনৈতিক দল কি একই কথা মনে করছে কিনা, এবং হঠাৎ করেই আসলে আলোচনায় তুঙ্গে উঠে এসছে বিএনপিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে, বা যেই গুরুত্ব দেওয়ার কথা আমাদেরকে বলছিলেন মুজিবুর রহমান মঞ্জু, এক ধরনের ওপেন সিক্রেটের মতন, হঠাৎ করে জামায়াত কিংবা এনসিপি থেকে বেরিয়ে এসে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু বিএনপিকেই সব সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে, এই আলোচনা হঠাৎ করে কেন এখন আসলো? ধন্যবাদ আপনাকে, আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, আমার ধারণা, যদিও আমি পুরো বক্তৃতাটা তো শোনার সুযোগ হয়নি, কিন্তু এটা বোধহয় মানে বেগম খালেদা জিয়ার বিষয়টাকে বলা হয়নি, আমি ধারণা করি, সেন্স করি, যেটা কারণ ওনারা যেহেতু জনসভাগুলো করছেন সেটা আমরা চোখ রাখছি। তাতে জামাতের আমির দেখতে গিয়েছেন, তাতে আমার ধারণা যে পুরো বিএনপিকেই বলেছে সরকার বিএনপির প্রতি যে ধরনের আচরণ করছে সেই আচরণকে তারা মিন করছে ওভারঅল। কিন্তু আমি খুব ছোট্ট করেই যদি বলি, আমি তো দেখি বরঞ্চ বেশ কিছুদিন ধরে, এবং প্রথম দিন থেকেই বলতে পারেন, তবে তারপরও একেবারে চোখে, মানুষের চোখে এটা দেখা গেছে যে সরকার 3টা দলকে বিশেষভাবে ভিআইপির মর্যাদা দিয়ে আসছে বরাবরই। তারপরে কখনো কাউকে কাউকে বিশেষ করে ভিভিআইপি, এর মধ্যে কখনো ওই 3 দল মানে বোঝেন এনসিপি, জামাত এবং বিএনপি, এর মধ্যে কখনো হয়তো একটু আকপিস হয়, এই ঘটনা হয়তো কেউ ভিভিআইপি কেউ ওইটা, এই আর কি। সুতরাং ওই যে যারা কথা বলছেন তা তাদের তো ওই টিমের প্রধান, তারা তো এই ভিভিআইপির মর্যাদাও বিভিন্ন সময় পাচ্ছেন। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রশ্নটা আমরা এর আগেও বলেছি, সেটা বলতে পারি যে ওনারা নির্বাচন চলে আসছে সামনে, এখন এই ধরনের কোনো দলকেই, আমি দলের কথা বলছি, তারা আগে যেটা করেছে আমি সেই ধারাবাহিকতা বলছি। আমি বলছি এটার সাথে বেগম খালেদা জিয়ার কোনো সম্পর্ক নাই, পরিষ্কার আমি যদি বুঝে থাকি। এইখানে এই অভিযোগগুলো আবার দেখবেন এই দলগুলো পরস্পরের প্রতি করে। সুতরাং সেই বিবেচনায় করে নির্বাচন যেহেতু একেবারেই সামনে চলে আসছে, কিভাবে একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার আদলে নিজেরা নিজেদের সাজাবেন সেই কাজটা করা উচিত। এই প্রসঙ্গক্রমে একটু বলি, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নানান রকম ষড়যন্ত্রের আমি মনে করি যে হ্যাঁ এটা ঠিকই। আর দেখলাম অনেকগুলো কথা বলছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নির্বাচন পিছিয়ে যাবে কিনা সেই সমীকরণ নিয়ে আমি মনে করি এখানে কোনো অসুস্থতার বিষয়, আরেক যাকে ফেরার কথা বলছেন, এইখানে নির্বাচন পেছানোর এর সাথে কোনো সম্পর্ক নাই বিশেষভাবে। এমনকি খালি ছোট্ট করে বলতে হয় যে দলের নেতৃত্ব তিনি ওই দলকে নিয়ে কথা বলেছেন। সুতরাং এই আলোচনা আসছে কেন? এই আলোচনাটা যারাই আনছে আমার বিবেচনায় তাদের মাইন্ডসেটে অনেক আগে থেকেই আছে যে নির্বাচন আরো পেছালে হয়তো তাদের বিশেষ লাভালাভ হয়। তার মানে কোথাও না কোথাও তো আসলে নির্বাচন পেছালে কার লাভ কার ক্ষতি সেই আলোচনা নিশ্চয়ই আছে। সুতরাং আমি বলছি যে এই আলোচনাগুলো এখন মানে খুব বলতে পারে, বলা নিয়ে আমি কোনো আপত্তি করবো না, এটা গণতন্ত্রের বিষয়, যে যার কথা বলতে পারে। কিন্তু আমাদের দ্রুত দরকার নির্বাচনের যে টাইম শিডিউল যেটা হয়েছে, সম্ভবত দেখলাম 7 তারিখে মিটিং করে 7 বা 8 তারিখে শিডিউল ঘোষণা হবে এই জায়গায়, এবং তার সাথে এই সরকারকেও বরঞ্চ যে একটু আগে আমি ভিআইপি ট্রিট করে যে 3 দলের কথা বললাম, এই সরকার তারা কিন্তু বিভিন্ন সময় দেখবেন এই 3 দলই নানাভাবে অভিযোগ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে উপদেষ্টা পরিষদ তার মধ্যে নিরপেক্ষ না। এই 3 দলের কথাগুলোকে আস্থায় নিয়ে
আমি ওইটা আস্থায় নেওয়ার পক্ষে, আস্থায় নিয়ে এইটাকে একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের আদল করুক, যাতে করে নির্বাচন ভালোভাবে করা যায়। বেশ কিছু রাজনৈতিক দল বা কেউ কেউ হয়তো নিজেদের স্বার্থেই চাইছে নির্বাচন পিছিয়ে যাক। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আজকে এনসিপির যিনি নেতা তিনি বলেছেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তারা তফসিল ঘোষণা হোক সেটি চাইছেন, এবং সেখানে তারা বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি উল্লেখ করেছেন। সেই সাথে আবার এই সামনে নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টের রিটও আবেদন করেছে বাংলাদেশ একটি রাজনৈতিক দল। তার মানে কেউ না কেউ তো আসলে চাইছেন নিঃসন্দেহে যে নির্বাচনটি পিছিয়ে যাক। তাহলে কি তাদের সত্যি কোনো লাভ হবে নির্বাচন পিছিয়ে গেলে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে দুজন সহ আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন রহিন হোসেন প্রিন্স ভাই এবং এবি পার্টির মঞ্জু ভাই, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের কাছে এবং আমাদের যারা দেখছেন শুনছেন দেশবাসীর কাছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছি। তো আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। আজকে বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন ব্যক্তি নয়, একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। দল মতের ঊর্ধ্বে থেকে তিনি একটা অনন্য মর্যাদায় তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে তিনি একজন গৃহবধূ ছিলেন। সেখান থেকে ঘর থেকে বের হয়ে এসে পায়ে হেঁটে রাজপথে ঘুরে ঘুরে জনগণকে সংগঠিত করে তিনি আপসীর নেত্রীর মর্যাদা পেয়েছিলেন, এবং পরে যতবার তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন একটি নির্বাচনেও তার পরাজয়ের কোনো ইতিহাস নাই। এরকম একজন নেত্রী আজকে গুরুতর অসুস্থ, এবং কেন এটা অসুস্থ এটা আমরা সবাই জানি। হ্যাঁ, হায়াত মৌত সবই আল্লাহর হাতে, কিন্তু বিগত আওয়ামী লীগ আমলে তার প্রতি যে দমন নিপীড়ন প্রতিহিংসার করা হয়েছে, ব্যক্তিগতভাবে শেখ হাসিনা নিজে প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে বেগম খালেদা জিয়ারকে 25 মাস জেলে রেখে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে, তার চিকিৎসার সুযোগ কেড়ে নিয়ে তাকে মৃত্যুর দিকে ধাবিত করেছিলেন, যে কারণে তার জেলে থাকা অবস্থায় তার চিকিৎসা হয়নি। আমরা সন্দেহ করছি জেলে থাকা অবস্থায় তাকে কোনো স্লো পয়জনিং করানো হয়েছিল কিনা, এটাও আমরা আজকে সন্দেহ করছি। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আজকে এরকম অবস্থান করছেন। এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আসুন সবাই কায়মনো বাক্যে তার জন্য আল্লাহর দরবারে সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন বা সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন। এখন যে প্রশ্নটি আমাকে অবতারণা করেছেন যে এনসিপি তারা বিএনপি চেয়ারপারসনের অসুস্থতাকে নিয়ে বলেছেন দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে এটা নিয়ে, এবং এই কারণে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। দেখেন, নির্বাচন সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতা অসুস্থতা কোনো বিষয় নয়। দেশে তো কোনো রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়নি, বরঞ্চ একটা উদ্বিগ্নতা বেড়েছে। এটার সাথে নির্বাচনটা যদি পিছিয়ে যায় কার লাভ? যারা দেশকে বিপথে নিয়ে যেতে চায়, গণতন্ত্রকে যারা ফিরিয়ে দিতে চায় না, যারা চোরা গলিতে ঢুকে আপনার ক্ষমতার স্বাদ নিতে চায়, নির্বাচন ছাড়াই যারা আপনার দেশে একটা অনৈতিক শাসন দীর্ঘদিন অনৈতিক না অনির্বাচিত শাসন দীর্ঘদিন তারা বইয়ে নিয়ে যেয়ে তারা এখান থেকে লাভ সুবিধা নিতে চায়, তারাই নির্বাচন পেছানোর কথা বলছে। নির্বাচন পেছালে দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, গণতন্ত্রের ক্ষতি, এবং কোনোভাবেই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। এবং আমরা তো এর আগেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিলাম, কিন্তু এই এনসিপি কিংবা জামাত কিংবা আরও কয়েকটি দলের কারণে আজকে নির্বাচনটা কিন্তু প্রথমে এপ্রিল, তারপর জুন, তারপর আবার ফেব্রুয়ারিতে এসছে। এই ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার কথা যেটা এসছে, এখানে জামাত সহ কয়েকটি দল আজকে সমাবেশ করে আমরা দেখেছি দুঃখজনকভাবে তারা বলেছেন যে বিএনপিকে নাকি ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। দেখুন, বেগম খালেদা জিয়া আজকে শুধু বিএনপির চেয়ারপারসন না, তিনি দেশনেত্রী, আপসীর নেতৃত্বে পরিণত হয়েছেন। এবং বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়া মানে আপনার বিএনপিকে ভিভিআইপি মর্যাদা দেওয়া না। হতে পারে তিনি বিএনপির চেয়ারপারসন, কিন্তু অসুস্থ, দীর্ঘদিন তিনি বিছানায় শুয়ে আছেন। এই যে জামাতি ইসলাম কিংবা ইসলামী আন্দোলন যারা এই কথাগুলো বলছে, তারাও তো বেগম খালেদা জিয়াকে নেত্রী মেনে রাজপথে আন্দোলন করেছেন। তো এই কথা বলে তারা বিএনপির সাথে বিমাতাসুলভ আচরণ করছেন। আর অবশ্যই তাদের যদি নিরাপত্তার প্রয়োজন হয় সরকার দেবে, আবেদন করলেই দেবে। যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান দেশে আসার পরে আমরা তার জন্য নিরাপত্তা চেয়েছি, তার নিরাপত্তা শঙ্কার মধ্যে আছে, দেশি বিদেশি অনেক রকম হুমকি আছে।
আপনারা যখন নিরাপত্তা সংকটের কথা বলছেন, একই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে নিরাপত্তায় হুমকিতে কেউ নেই। না, ঠিক আছে, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারিভাবে বলেছেন, কিন্তু আমরা তো আমাদের নেতার যে নিরাপত্তা এটা তো নিশ্চিত করব। তো আমরা পুলিশকে বলেছি, আমরা অন্য দল যারা বলছে তারাও বলুক, তাদেরকে দেখ, অসুবিধা নাই তো। কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া, ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে বলে অন্যরা আপনার পরশ্রী কাতরতায় ভুগবে, এবং জামাতের মতো দল, ইসলামী আন্দোলনের মতো দল, তারা এই ধরনের কথা বলবে। এই ধরনের কথা শুনে তোমরা আশ্চর্যজনিত। বেগম খালেদা, বিএনপি কিন্তু এখানে কোনো ভিভিআইপি মর্যাদা পায়নি। বিএনপি এখন এসছে, মঞ্জু ভাই কিছু কথা বলছেন যে কি বলে, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন দেখেন, বিএনপি একটা লার্জেস্ট পার্টি বাংলাদেশের। বিএনপি 4 বার ক্ষমতায় ছিল, 2 বার বিরোধী দলে আসনে ছিল, সরকারি যেটা সংসদের বিরোধী দল, প্রধান বিরোধী দল। সেখানে বিএনপির বক্তব্য অবশ্যই গুরুত্ব পাবে, এটাই তো স্বাভাবিক। এখন আমি বলি, সব রাজনৈতিক দলের বক্তব্য সেখানে গুরুত্ব পেয়েছে। তো আমি একটু আসছি, একটা মিনিট আমাকে বলতে দেন। তো বিএনপির সেখানে বিএনপির মতো গ্রহণযোগ্য এবং বিগত দিনে 4 বার ক্ষমতায় যাওয়া, 2 বার প্রধান বিরোধী দলে থাকা দল নিশ্চয়ই বিগত দিনে নিরপেক্ষ নির্বাচনে এককভাবে যারা নির্বাচনে অংশগ্রহণ করে 2টি আসন পেয়েছে বা কোনো আসনই পায়নি, তাদের সাথে সমকক্ষ তো হবে না। এটাই তো স্বাভাবিক। আমি আসছি আপনি তাদের মতামতের কে প্রাধান্য দেওয়া হয়নি কে বলেছে? এনসিপি, জামাত, ইসলামী আন্দোলনের বক্তব্যকে প্রাধান্য দিয়ে জুলাই সনদকে পাল্টে দেওয়া হয়েছে। আমি আসছি আমাকে একটু বলতে দেন। জুলাই সনদকে যেটা ঐক্যমত্যভাবে আমরা সবাই স্বাক্ষর করেছি, প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন, ওনাদের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে জুলাই সনদকে পাল্টে দেওয়া হয়েছে। এই বক্তব্যকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে কিনা, তারা তফসিল পেছানোর কথা বলছেন, তফসিল পিছানোর কোনো সম্ভাবনা সামনে আপনি দেখছেন বলে মনে হয় কিনা? আমি উত্তরটি নিব, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। রেনোসেন প্রিন্স প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। এনসিপি বলছে তারা তফসিল ঘোষণাকে পিছিয়ে দিতে চায়, আবার এরই মধ্যে ছাত্রদের প্রতিনিধিত্ব করা 2 জন উপদেষ্টা তারা নির্বাচন করবেন, সেই আলোচনাও এখন তুঙ্গে। সবকিছু মিলিয়ে সত্যি কি তাহলে নির্বাচনটা পিছিয়ে যাওয়ার যে শঙ্কা, সেই পালে আরো বেশি করে হাওয়া লাগছে? না, একেবারে সরাসরি বললে, আপনি সূচনায় যে আলোচনা করলেন, সম্ভবত এই শব্দটা উচ্চারণ করেছেন, জনমনে চাউর হচ্ছে। এই যে জনমনে চাউর কেন হয় জানেন? এই যে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এইটা, যখন মানুষ দেখে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ওনার যারা দায়িত্বপ্রাপ্ত, তারা যত জোরেই বলুক না কেন যে দুনিয়ার কোনো শক্তি নাই নির্বাচনের তারিখ পেছাইতে পারে, কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন ওনাদের প্রিয় বলে পরিচিত এই যে এনসিপি বা অন্যরা যখন এই কথা বলে, তখন ওই জনমনেই চাউরটা হয়। এই জনমনেই চাউর হওয়াটাই হচ্ছে এই নির্বাচন নিয়ে শঙ্কাটা থাকছে। কিন্তু আমার পরিষ্কার কথা, আমাদের এখন এই সব দিকে তাকানো উচিত না, এবং সরকারকে সময় যেহেতু হাতে আর মাত্র 2-4 দিন অপেক্ষাই শুধুমাত্র সুনির্দিষ্ট তারিখ ঘোষণার, আর সরকারকে আমি অন্ততপক্ষে 2টা কাজের কথা অনেকদিনও বলেছি, আপনার পরের প্রশ্নের সাথে মিলিয়ে এই 2টা কাজের কথা বলি। একটা কাজ হচ্ছে যে এখন তো আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী মাঠে আছে, তাদেরকে আস্থায় নিয়ে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া, এবং মব সন্ত্রাস সহ কোনো অজুহাতে কেউ যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, এবং যেই করুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাটা সে সামনে চলে যাক, তাহলে মানুষের মধ্যে কিছু আস্থা ফিরে আসবে। আরেকটা হচ্ছে এই যে 2 জন উপদেষ্টা বললাম, এটা খুবই বেআইনি হবে। আপনি জানেন আমাদের আরপিওতে আমাদের সরকারি চাকরি থেকে অন্ততপক্ষে 3 বছর, যদি আমি ভুল না করে থাকি, বিদায় অবসর না নেওয়ার পর আগ পর্যন্ত তার নির্বাচন করার অধিকার নাই। আমাদের এই যে আমরা এটা আগেই কথা বলেছিলাম যে বেসরকারি কোনো জায়গায় থাকলেও, উচ্চ পদে থাকলে পদত্যাগ করার পরে বেশ কয়েক বছর করে করতে হবে। তার কারণটা কি? কারণ আমি যদি সমসুযোগ চাই কোনো একটা পদে থেকে করি, এই ধরনের যে পদ থেকে আপনি জনগণকে নানাভাবে তথাকথিত কোড আনকোড আপনি সহযোগিতা করলেন, সুযোগ দিলেন, তাহলে তো আপনি ভোটের আগেই কি বলে ওই ক্যাম্পেইন করলেন, যেটা আপনি সুযোগ পেয়ে যাবেন। তা যে উপদেষ্টা 2 জন আছে তারা তো উপদেষ্টাই, তাদের তো নির্বাচন নিষিদ্ধই করে দেওয়া উচিত। এই সময় একটা টাইম ফ্রেম করা উচিত। আমি 2 জন বলছি না, আমি সেটা আসছি, আমি সরি, আমি 2 জন নাই বলি, যে সব উপদেষ্টার নামে প্রথম উচিত নিয়ম করা উচিত যে এখন যারা এই জায়গায় আছে তারা অন্ততপক্ষে আগামী 3 বছর বা 5 বছর নির্বাচন করতে পারবে না, আজীবনের জন্য বলি না, সেটা থাকা উচিত। আর আপনি যেটা বললেন এই যে উপদেষ্টা, তাদের 2 জনের মধ্যে একজন সম্পর্কে তো এটা কে না জানে,
তার পরিবার সহ অন্য জায়গায়। তো সেই আলোচনা করে আমি এগুলো সময় নষ্ট করার পক্ষে না, তাহলে কি তারা বরঞ্চ আসলে তাদের আরপিওতে লাভটাই খোঁজার এটা চেষ্টা নিষিদ্ধ করছেন? করে দেওয়া নির্বাচন দরকার। যদি পিছিয়ে যায় তাদের লাভ হবে এবং সেই লাভটাই এটা খোঁজার হচ্ছে চেষ্টা করা খুবই হচ্ছে। স্বাভাবিক। আমাকে যদি বলেন, দেখেন এই যে নির্বাচন পিছাইলে আপনি যে দলটির কথা বলছেন, আমি প্রসঙ্গক্রমে একটু না বলে পারছি না, নেপাল যে অভ্যুত্থানটা এখানে হয়ে গেল জানেন, এবং সেখানে কিন্তু শুরুতেই ওইখানকার দায়িত্ব দেওয়ার পরে তারা নির্বাচন তারিখ ঘোষণা করলেন। তাতে তো আমরাও বললাম যে একটা আশাবাদী হওয়ার জায়গায়। যেমন আমি আজকেই আমাদের একজন একটা কর্মসূচিতে এখানে গিয়েছিলেন, তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি যেটা জানালেন, বললেন যে হ্যাঁ, নির্বাচনের জন্য এখানে পলিটিক্যাল পার্টি প্রিপেয়ার্ড, কিন্তু দেখা যাচ্ছে যে ওই অভ্যুত্থানের এক অংশ যারা নতুন দল করেছে তারা বরঞ্চ এখনো তাদের ভাষায় কোড যে গুছিয়ে উঠতে পারে নাই, এবং তারা বুঝছে নির্বাচনে হলে ওইখানকার কমিউনিস্ট পার্টি কংগ্রেস তারাই জিতবে, তাদের কোনো আসন নেই, এই জন্য পিছায় দেওয়ার চেষ্টা করতেছে। এইখানেও বলছি আপনি ওই ধারাবাহিকতা অনেকে চাইতে পারে, কিন্তু আমাদের পানি এত গড়িয়ে গেছে আর এক সেকেন্ডও দেরি করা উচিত না। বরঞ্চ যদি ফেব্রুয়ারিতে কোনো সমস্যা কেউ মনে করে, নির্বাচনের তারিখ 7-8 তারিখ ঘোষণা করে 45 দিনের মধ্যে নির্বাচন আগায় নিয়ে আসে। রাজনৈতিক দলগুলোকে গুছিয়ে ওঠার কথা কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে। মুজিবুর রহমান মঞ্জু ইতিমধ্যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু বলেছেন যে এমন ভাবে তফসিল ঘোষণা করতে যাতে করে আসলে সব রাজনৈতিক দলগুলো নিজেদের দল গুছিয়ে উঠতে পারে এবং রাজনীতিতে নির্বাচনে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা গুছিয়ে উঠতে পারে। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ যখন তারা করেছে, ঠিক সেই সময় তার অনেক আগে থেকেই তো তারা জানছেন যে হয়তো ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হবে। হঠাৎ করে এখন তাদের কেন দল গোছানোর কথা মনে পড়লো? নির্বাচন পেছানোর কথা কেউ বলেছে আমি এটা শুনিনি, এবং নির্বাচন তফসিল তারা পিছিয়ে দিতে চাইছে। তফসিল পেছানো আর নির্বাচন পেছানো এক কথা না। তফসিলের কিন্তু এই আমি যেটা আইনে দেখেছি, আরপিওতে বা আমাদের যেই আইনগুলো আছে সেখানে তফসিল কিন্তু আপনার 20-21 তারিখের মধ্যে দিলেও এটা চলবে। একটা ডেট ফ্রেম আছে, ডেট ফ্রেমের মধ্যেই তফসিলটা দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমানের দেশে ফেরার বিষয়, অন্যান্য রাজনৈতিক দলের কিছু কথা আসছে, সেটা তো হয়তো তফসিল একটু বিলম্বিত করা যেতে পারে। এখানেই আমার প্রশ্ন, মুজিবুর রহমান মঞ্জু বিএনপি খোদ তারা চাইছে না তফসিল পিছিয়ে যাক, তাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব অসুস্থ, তারেক রহমান আসছেন না, তারা চাইছে সেই সময়টাতে তফসিল হোক। অন্য রাজনৈতিক দলগুলো কেন চাইছে? বিএনপি তফসিল পিছাতে চাইছেন কি চাইছেন না এটা কিন্তু আপনি জানেন না, সেটা আলাদা বিষয়। কারণ তফসিল পিছানোর বিষয়ে কেউ কথা বলছে না। আমি দায়িত্ব দিয়ে বলছি, বিএনপি তফসিল পিছানোর কথা বলেনি। না, তফসিল পিছানোর তো কিছু নাই। এখানে একটা সমস্যা হচ্ছে, তফসিল কি পিছাবে? তফসিল ঘোষণা, তফসিল ঘোষণা পিছানোর ব্যাপারে বিএনপির থেকে কোনো চাপ বা প্রস্তাব নাই। প্রিন্স ভাই, আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রিন্স ভাই, প্রথম কথা হচ্ছে তফসিলের ডিক্লেয়ার করতে হবে 45 দিন আগে বা 2 মাস আগে, এই ধরনের একটা 60 দিন এই ধরনের একটা প্র্যাকটিস আছে। সুতরাং এখানে তফসিল আগানো পিছানোর বিষয় না। তফসিল একটা কথা এসেছিল যে প্রথম সপ্তাহে দিবেন, এরপর ওনারা বলেছেন দ্বিতীয় সপ্তাহে দিবেন, এটা হয়তো তৃতীয় সপ্তাহে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর কোনো আলোচনা কেউ বলে নাই, কেউ পেছানোর কথা বলেও নাই। এখানে সবাই শুধু ধারণা করছে। এই ধারণা করে কিন্তু আমাদের এখানে অনেক কথা হয়েছে। যেমন বলা হয়েছিল বেগম জিয়া যখন লন্ডন চলে গিয়েছিলেন তার চিকিৎসার জন্য, তখন অনেকেই বলেছেন যে বেগম খালেদা জিয়া মনে হয় আর ফিরবেন না। কিন্তু উনি যখন ফিরে এসেছেন তখন অনেকেই বলেছেন এটা -2, -3 নানা রকম কথা। ইদানিং আপনি দেখবেন -4 আলোচনা হচ্ছে। তারেক রহমান যখন একটা স্ট্যাটাস দিয়েছেন, এটা কি নানা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। আচ্ছা, ব্যাখ্যাটা তো বিএনপি দিবে, তাই না? তো এখন যেটা দাঁড়াচ্ছে, দেখবেন তারেক রহমান যদি আগামী 4-5 দিনের মধ্যে যদি আপনি হয়তো দেখলেন যে তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন, তখন কি হবে? তখন এই যে যারা এত গাল গল্প এত কিছু বানালেন, তারা কিন্তু তখন আর দ্বিতীয়বার এসে কিন্তু আপনাকে আর সরি বলবেন না যে আমরা এত ওই হ্যাঁ, এগুলো নিয়ে হবে না। সুতরাং আমি যেটা মনে করি, নির্বাচন পেছানোর কোনো আভাস আমরা দেখছি না। আমি আবারও বলছি যে কোনো না কোনো কারণে তফসিল বিলম্বিত হতে পারে, এবং প্রিন্স ভাই তফসিল যদি বিলম্বিত হয় সেক্ষেত্রে সেই যে সময় আছে সেই সময় অনুযায়ী নির্বাচনটিকেও পিছিয়ে দেওয়ার তো না, নির্বাচন পেছানো না। এটা তফসিল বিলম্বিত হওয়ার সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নাই। ওটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই তফসিলটা আপনাকে দিতে হবে। এবং আমি কারণ নির্বাচন পেছানোর তো সুযোগ নেই। আপনি দেখেন ফেব্রুয়ারিতে আপনাকে ইলেকশনটা দিতে হবে, আপনি এরপরে তো রমজান। সুতরাং ফেব্রুয়ারি না হলে এখানে আপনি যদি পিছাতে চান, ধরেন এখন আলোচনা হচ্ছে ফেব্রুয়ারির 2nd উইক, এটা না হয় 3rd উইকে যেতে পারবে। কিন্তু এটা তো আর যদি পিছাতে হয়, এটা ডিসেম্বর ছাড়া আর কোনো উপায় নাই, বা এপ্রিলে যাওয়ার ব্যাপারে সেই সুযোগটাই কি তাহলে কেউ খুঁজছে কিনা, সেরকম সম্ভাবনা কি আছে? ভাই, আমাদের কাছে যেহেতু কোনো প্রমাণ নাই, আমরা এটা তো ধারণাই করতে পারি এবং একে অপরের বিরুদ্ধে কথাই বলতে পারি এবং একটা কনফিউশন তৈরি করে রাখতে পারি। এর বেশি কিছু তো করতে পারি না। আমাকে মনে রাখতে হবে যে এখানে মেইন স্টেক হোল্ডার কারা। ধরেন মূল কর্তৃপক্ষ হচ্ছে সরকার,
এরপরে হচ্ছে নির্বাচন কমিশন, ওরা কি কখনো কিছু বলেছে? বলে না। ওনারা বরং যে প্রিন্স ভাই বলতেছেন, প্রিন্স ভাই উল্টা সন্দেহ করতেছেন যে বেশি বেশি এটা কেন বলতেছেন, এটা ওনার কাছে সন্দেহ লাগতেছে। এখন ওনারা যদি না বলতেন তাহলে হয়তো প্রিন্স ভাই বলতেন যে এরা বলে না কেন, এটা কোনো একটা কারণ আছে মনে হয়। তো ওরা তো এটা ক্লিয়ার করতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ইলেকশন কমিশনে বলছে আমরা রেডি। বিএনপি সবচেয়ে মানে আমি যদি বলি যে সব নির্বাচনের ব্যাপারে বেশি আগ্রহী, তারাও বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। ইভেন জামাত বা অন্যান্য দলেরও আমি দেখলাম যে তাদের প্রস্তুতি পুরোদমে চলছে। তাহলে আপনি কোথায় কনফিউশনটা কোথায় দেখেন? সেই কনফিউশনের জায়গায় সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন তফসিল দেওয়ার সময় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে। সেই পরিবেশটা নিয়ে তো আসলে সবচেয়ে বেশি শঙ্কিত এই মুহূর্তে বিএনপিরই হওয়া উচিত, যেহেতু আপনাদের শীর্ষস্থানীয় নেতা গুরুতর অসুস্থ এবং তারেক রহমানের দেশে ফিরে আসবেন কবে সেটি নিয়েও এখনো এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। সেটি কি তাহলে আপনারা চাইছেন না? কোনটা চাইছি না? দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক এবং নির্বাচনী যাত্রা শুরু করার দেশে মতো পরিবেশ বর্তমানে থাকুক। রাজনৈতিক অস্থিতিশীলতা আছে এটা আমরা মনে করি না। রাজনৈতিক অস্থিতিশীলতা কি? রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য জামাত সহ কয়েকটি দল তারা প্রথমে পিআর, তারপরে নির্বাচনের যে সংসদ নির্বাচনের আগে গণভোট ইত্যাদি নিয়ে তারা এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে। এবং এখনও যখন পিআরও গেল, যখন আপনার কি বলে নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না সেটাও যখন গেল, তারপরেও দেখবেন যে তারা এই আটটারা ইসলামপন্থী নাম দিয়ে যে দলগুলো বিভিন্ন সভা সমাবেশ করে তারা রাজনৈতিক একটা উত্তাপ সৃষ্টির চেষ্টা করছে। এটার নাম রাজনৈতিক অস্থিতিশীলতা নয়। আমরা যেটা বলতে চাই, বেগম খালেদা জিয়া অসুস্থ বা তারেক রহমানের দেশে ফিরে আসা দেরি হওয়ার কারণে তফসিল ঘোষণার পেছানোর কোনো সম্পর্ক নাই। তফসিল যদি এখন না হয় তাহলে কি হবে? যারা নির্বাচন নিয়ে গুজব সৃষ্টি করতে চায়, যারা বলতে চায় যে নির্বাচন অনিশ্চিত হবে কি হবে না, তাদের পালে হাওয়া লাগবে। আর তফসিল যদি ঘোষণা হয় জনগণ সুনিশ্চিত হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো সুনিশ্চিত হয়ে নির্বাচনের জন্য পুরোপুরি মনোনিবেশ করবে। আর আপনি বলেছেন যে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির সব ধরনের প্রস্তুতি আছে। বেগম খালেদা জিয়া বিএনপির একেবারে আবেগের জায়গা, উনি আমাদের সর্বোচ্চ আবেগের জায়গা। উনি আজকে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে। আমরা তার চিকিৎসার জন্য যেরকম উদ্বিগ্ন, চিকিৎসা করানোর জন্য যেরকম আমরা দেশি বিদেশি ডাক্তার নিয়ে এসে তাকে চিকিৎসার ব্যবস্থা করছি, পাশাপাশি আমাদের নির্বাচনের প্রস্তুতিও কিন্তু চলছে। গতকালকেও আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভায়, যেখানে তারেক রহমান নিজে প্রিজাইড করেছেন, সেখানে নির্বাচনের আমাদের প্রচার কৌশল, আমাদের প্রার্থিতা, আমাদের কি হবে সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এখানেও সবারই যে প্রশ্ন আসলে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে যখন আপনারা নির্বাচনী পরিবেশ তৈরি করতে চান, সেই সময়টাতে বেগম খালেদা জিয়া কিংবা জনাব তারেক রহমান তাদের শারীরিকভাবে অনুপস্থিতিটা, সেটা আসলে নির্বাচনকে এক ধরনের প্রভাব করছে কিনা? কোনোভাবেই নির্বাচনের প্রভাব পড়বে না। ঘিরে বারবার আসলে মাইনাস ফর্মুলার আলোচনা কিন্তু কোনোভাবেই না। মাইনাস ফর্মুলা এগুলো সব অমূলক ধারণা। এখানে কোনোভাবেই মাইনাস প্লাসের বিষয় না। এখানে বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি আমাদের ঐক্যের প্রতীক, তিনি আজকে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। ডান বাম বন্ধপন্থী দেশি বিদেশি সবাই তো আপনার বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তাকে তার খবরে উদ্বিগ্ন। তিনি তো সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, তিনি দলমতের ঊর্ধ্বে। আজকে তারেক রহমানের উপস্থিতি, তারেক রহমানের এখানে অনুপস্থিতির কারণে আমাদের রাজনৈতিক মানে কোনো কিছু তো পিছিয়ে নাই, কোনো প্রস্তুতি তো আমাদের পিছিয়ে নাই। বরঞ্চ উনি ওখানে বসে আরও বেশি করে প্রস্তুতি দিতে পারছেন, আরও মনোনিবেশ করতে পারছেন। ওনার মায়ের চিকিৎসার ব্যাপারে যেরকম করতে পারছেন, রাজনৈতিকও করতে পারছেন। উনি সময় মতো ঠিকই আসবেন। হ্যাঁ, ওনার আসার পেছনে আপনি বলতে পারেন যে উনি দেরি করছেন কেন। উনি তো নিজেই বিবৃতি দিয়ে বলেছেন ওনার দেশে ফেরাটা ওনার একক নিয়ন্ত্রণাধীন নয়। সেটি নিয়েও তো অনেক সমালোচনা আছে। আবার এই পরিস্থিতিটিকে আপনারা বলছেন যে এই পরিস্থিতিটা একেবারে সমালোচনার জবাব দিতে দিবেন। আমি আসবো আপনার কাছে। একটা বিরতি নিয়ে আমাকে ফিরতে হবে। জিপি25 নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি25 নিবেদিত রাজকাহন দেখছেন। ইমরান সালেহ প্রিন্স, আপনি বলছিলেন তারেক রহমান যখন তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং পরিবেশ পরিস্থিতিও হয়তো অনেকটা অনুকূলে নয়, সেই সময় আবার আপনারা বলার চেষ্টা করছেন পরিবেশ পরিস্থিতি যথেষ্ট অনুকূলে আছে, আপনারা নির্বাচন করতে চাইছেন, তাহলে নিরাপত্তা নিয়ে এত শঙ্কা কেন? বলি তখনই উত্তরটা দিতে চাচ্ছিলাম, আমার বলার আগে আপনি বিরতিতে চলে গেলেন। তো তারেক রহমান আসার আগে এরকম বিরতি তো হতেই পারছে। যাই হোক, আমি একটু বলতে চাই যে তারেক রহমান যে পরিবেশ পরিস্থিতির কথা বলেছেন, সেই পরিবেশ পরিস্থিতি আর বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতি এক না। উনি অবশ্যই বাংলাদেশে এখন একটা অনন্য উচ্চতায় ওনার অবস্থান চলে গেছে তারেক রহমানের।
আর উনি এককভাবে ওনার সিদ্ধান্ত তো উনি নিতে পারেন না, এটার সাথে অনেক কিছু জড়িত। এইখানে আমি নাই বা বললাম বা বলার মতো আমার সুযোগও নাই, পরিবেশও নাই। তো সেখানে সব পক্ষের সাথে আলোচনা করেই তো তাকে আসতে হবে, এবং সেখানে নিরাপত্তা একটা বড় ব্যাপার, ওনার নিরাপত্তা। তাহলে কি কোনো সমঝোতার চেষ্টা চলছে পর্দার অন্তরালে, যে আভাস আসলে অনেকে দেখার চেষ্টা করছেন? কি সমঝোতা? রাজনীতি নিয়ে, সামনে না, নির্বাচন ঘিরে। নির্বাচনকে ঘিরে আমরা কোনো সমঝোতার নীতিতে বিশ্বাস করি না। আমরা জনগণের কাছে যাব, জনগণ আমাদেরকে ভোট দিলে আমরা ক্ষমতায় আসবো, না ভোট দিলে আমরা জনগণ আমাদেরকে যেখানে রাখবে সেখানে আমরা রাখবো। এখানে সমঝোতার যদি হতোই তাহলে তো শেখ হাসিনার সাথে আমরা সমঝোতায় যেতাম। শেখ হাসিনা তো 18 সালে নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার সাথে একাধিকবার প্রস্তাব পাঠিয়েছেন, দেশি বিদেশি বিভিন্ন মাধ্যমে ওনার সাথে কথা বলতে চান, এবং একবার উনি প্রধানমন্ত্রী এবং একবার বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া হবে। বেগম খালেদা জিয়া তো ওই প্রস্তাবে মানেন নাই, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে, যার কারণে তাকে এই অসুস্থতা তার মৃত্যুর দিকে ধাবিত করেছে। ওই সমঝোতা না। এখন যা স্বাভাবিকভাবেই এখন বিএনপির মতো একটা দল, যেটা সরকারে ছিল, বিরোধী দলে ছিল, নির্বাচনের শিডিউল ঘোষণা করার পরে সেই দলের প্রধানকে তো একটা বিশেষ নিরাপত্তা দেওয়া হয়, যেটা 2001 সালে হয়েছে, 96 হয়েছে, কিংবা তারও আগে 91 হয়েছে, কিংবা আপনার এই 2018তেও হয়েছে। তো এখন সেই রেওয়াজ তো আছেই। তো সেখানে তো তারেক রহমান তো অন্য কারো মুখাপেক্ষী হয়ে এখানে নিরাপত্তার জন্য করতে পারে না। সেই কারণে এটা তো আছে, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা, এটা তো আমরা আবেদনও করেছি, তাই না? এখন এখানে এইটার জন্য কেউ যদি ঈর্ষান্বিত হয়, জামাত তো আগে বিগত দিনে কোনো সংসদে সরকারি দলও ছিল না, প্রধান বিরোধী দলও ছিল না, ইসলামী আন্দোলন তো একটা সিটও পায়নি। তো তারা কিভাবে ওই সুযোগটা পাবে যেটা আপনার বিএনপির পাওয়ার সুযোগ আছে? বিএনপি তো আগে একাধিকবার সরকারি দলে ছিল, একাধিকবার সরকারের বিরোধী দলে ছিল। সেই সুযোগের রেওয়াজ অনুযায়ী, আইন অনুযায়ী বিএনপির প্রধান যিনি নির্বাচনের নেতৃত্ব দিবেন তিনি তো পাবেন সেই সুযোগ। রুহিন হোসেন প্রিন্স, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে, ঠিক একই সময় আবার আমরা আজকে দেখতে পেলাম যে নির্বাচনের সব আয়োজন পিছিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদনও দায়ের করেছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল। এভাবে যদি আসলে একের পর একটা নানান রকম ইস্যুগুলো সামনে উঠে আসে, এবং আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী মিত্ররা একসাথে জোট করে রাজনৈতিক দল গঠন করছেন, সেটি নিয়ে আলোচনা আছে, এবং তারা হয়তো সামনে 6 তারিখের পরে নতুন করে সেই তাদের রাজনৈতিক দলের ঘোষণাটিও নিয়ে আসছেন। সেখানে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নানানভাবে নানান দিক থেকে এই ধরনের কৌশলগুলো গ্রহণ করা হচ্ছে কি না? এটা তো গুরুত্বপূর্ণ, এবং আমরা জানি, এটা আমরা প্রথম দিন থেকেই, আমরা না বললেও এটা জানা যায় যে আমরা যে গণতন্ত্রের পথে হাঁটার যে যাত্রা শুরু করেছি এবং করতে আরও চাই, সেটা নানাভাবে বাধা দেওয়ার অনেকে চেষ্টা করবে। এখন চেষ্টা নানা মাত্রা আছে। যখন খুব ধরেন কেউ মনে করলো যে তার কথা অনুযায়ী এটা করলেই ভালো হতো, যখন হয় না, তখন এইটা সে বা একটা গোষ্ঠীর কথা বলছি, তারা আইন আদালতকেও প্রচেষ্টা নিতে পারে। এবং অতীত দিনে আমাদের খারাপ অভিজ্ঞতা আছে, যেটা আশা করি এইবার সেটা ঘটবে না। অনেক সময় সরকারের পক্ষ থেকে যদি কোনো ইচ্ছা থাকে, পুরো সরকার হোক কোনো একটা অংশের, তখন কিন্তু তারা আদালতকে ব্যবহার অতীত দিনে আমরা দেখেছি নানা কাজে করেছে। আশা করি এবার সেটা ঘটবে না। সুতরাং এটা তার অধিকার হিসাবে করেছে। কিন্তু আমার বক্তব্য থাকবে, আমাদের কাছে একটা অন্যতম বিষয় হচ্ছে যে গণতন্ত্রের পথে হাঁটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। এই জন্যে অনেকে কথা বলার অধিকার আছে, আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। এই ধরনের কোনো কিছু কেউ করলে দ্রুততার সাথে মীমাংসা আদালতকে করতে হবে। আরেকটা জিনিস মনে রাখা দরকার, এটা আদালতের বিভিন্ন রায়ে কিন্তু আপনারা দেখবেন আছে, এবং কারেক্টলি আছে, এটা দেশ বিদেশ সব জায়গায় অনেক রাজনৈতিক বিষয় আছে। এইটাকে আইনগতভাবে ফয়সালা করা উচিত হয় না, এটা খুবই ভুল পদ্ধতি। কিন্তু আমি বললাম যে আইনে কেউ যাইতেই পারে, কিন্তু আমি আশা করব যে এই ধরনের যদি কারোর বা কোনো গোষ্ঠীর যদি কোনো কি বলবো যে খারাপ উদ্দেশ্য থাকে, তা সেইটাকে আমি আশা করব যে আইনও সেটাকে প্রশ্রয় দেবে না, এবং সরকারও কোনোভাবে এটা প্রশ্রয় দেবে না। কারণ এইটা যদি দেই, তাহলে এই দেখেন আপনি আলোচনা জুড়ে আমরা কিন্তু একটা বিষয় আপনিও বলছেন এবং আমরাও সবাই কিন্তু একমত হব, সেটা কি, যাতে করে যে অপশক্তি আছে আমরা ওই পয়েন্টে একমত থাকলে এই ধরনের ঘটনা যাতে হালে পানি না পায়, সেটাই আমাদের সবাই মিলে কাজ করতে হবে। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে যারা সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, তাদের শীর্ষস্থানীয় নেতা তিনি ফিরে আসবেন কি আসবেন না সেটি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে, এবং বেগম খালেদা জিয়া তার অসুস্থতা নিয়েও এক ধরনের রাজনীতি করার প্রচেষ্টা করা হচ্ছে। সবকিছুই কি তাহলে নির্বাচন পেছানোর পেছনে ষড়যন্ত্র? দেখেন, আপনি যে আদালতের কথাটা বলেছেন, আদালতে কিন্তু এর আগেই একটা মামলা হয়েছে, এবং সেটা করেছে একটা রাজনৈতিক দল। করেছে কি নিয়ে, সেটা হচ্ছে যে আরপিওতে যে সংশোধনীটা আনা হয়েছে মার্কা নিয়ে,
যে একক মার্কা, হ্যাঁ, এই একক মার্কার বিষয়টা নিয়ে কিন্তু এনডিএম একটা মামলা করেছে এবং তারা সেই মামলাটা কেন করেছে? সে মামলা করেছে যাতে সকল জোটভুক্ত রাজনৈতিক দলগুলো একই মার্কা ইলেকশন করতে পারে এটা নিয়ে। অর্থাৎ যেটা প্রিন্স ভাই এখন বললেন, রহিন হোসেন প্রিন্স, দুই প্রিন্স তো মুশকিল ঝামেলা, তো রহিন হোসেন প্রিন্স ভাই যেটা বললেন যে রাজনীতির বিষয়টাকে আদালতে নিয়ে যাও, এটা কিন্তু প্রথমেই নিয়ে গেছেন কিন্তু এনডিএম। আচ্ছা, নেক্সট এখন দেখেন বাংলাদেশ কংগ্রেস নামে আরেকটা রাজনৈতিক দল, তারা এখন মামলা করেছে যে নির্বাচন, মানে দেখেন সে এনেছে অন্য ইস্যু, কিন্তু তারপরে সে বলছে এটা ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার ব্যাপারে। এই বাংলাদেশ কংগ্রেস কিন্তু 2024 সালে ইলেকশনে অংশগ্রহণ করেছিল, সোফার আইন হোক, আমি যদি ভুল না করি, হ্যাঁ, ডাব মার্কা বা এই ধরনের কোনো মার্কা। তাহলে দেখেন, আমি অবশ্যই মানুষের আইনগত অধিকারকে সম্মান করি, কিন্তু রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে গিয়ে সেখান থেকে এক ধরনের মানে হীন প্রচেষ্টা, এটাকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনি যে কথাটা বলেছেন বারবার, দেখেন নির্বাচন যথাসময় হওয়ার ব্যাপারে আমি একদম কনফার্ম, আমি কোনো সমস্যা দেখি না। সমস্যা যেটা দেখি সেটা হচ্ছে নির্বাচন নির্ভুল, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণমূলক বা গ্রহণযোগ্য এটা হওয়ার প্রশ্ন নেই। কারণ আমরা বারবারই বলছি, এই যে আপনি ঘুরে ফিরে আপনি বারবার বলছেন না যে নিরাপত্তা সংকট, নানা ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবিশ্বাস, রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব, একে অপরের একবার পাল্টাপাল্টি অভিযোগ, এই জিনিসগুলোতে দেখা যায় ইতিমধ্যে কিন্তু 2-4টা মারামারি হয়েছে, রক্তারক্তি, অস্ত্র ব্যবহার হয়েছে, গুলিবিদ্ধ হয়ে মানুষও মারা গেছে। তো এখন এই জায়গায় আমরা দেখি যে পুলিশের ভূমিকাটা এখন পর্যন্ত দৃঢ়ভাবে নেওয়া যায় না। আজকে আবার প্রধান উপদেষ্টা তো বলেছেন আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে, সেই সম্ভাবনা কতখানি দেখছে রাজনৈতিক দলগুলো? না, আমরা বলছি যে আমরা তো চাই গর্ব করতে, আর না, নির্বাচন গর্ব করার কোনো বিষয় না। নির্বাচন সুষ্ঠু হলে এটাই হওয়া উচিত, এটা তো গর্ব, এটা তো আলাদা কোনো মানে স্পেশালিটি নাই। এখন ওই যে আমাদের দুঃখ যে নির্বাচন হয় না, যার কারণে হওয়াটাই এখন আমাদের জন্য গর্ব। ওই যে আপনার মনে থাকার কথা, একটা গল্প ছিল যে একদিন একটা লোক ট্রেন আসে প্রত্যেক সময় লেটে, তো সে একদিন দেখলো যে রাইট টাইমে ট্রেনটা এসেছে, তো সে খুবই খুশি যে আজকে টাইমলি ট্রেনটা আসছে। সেই নির্বাচনী ট্রেন কি বাংলাদেশেও আসলে? পরে দেখা গেল যে এটা গতকালকে ট্রেন আজকে আসছে আর কি। আমরা ওই উৎসব আমরা রাখতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, রহিন হোসেন প্রিন্স ও ইমরান সালেহ প্রিন্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।